যায় ওই জঙ্গল থেকে ওদেরকে ধরে নিয়ে এসে এই নদীর জলের মধ্যে বাঁশ দিয়ে বানানো একটা অদ্ভুত জেলে আর সূর্য ডোবার পর রাতের বেলায় এই বন্দীদের নিয়ে শুরু হতো মৃত্যুর খেলা। কিন্তু একদিন ওরা সেই নদীটা দিয়েই পালানোর প্ল্যান করলো, আর তারপর ওদের তিনজনের জীবন আলাদাভাবে এমন জায়গায় গিয়ে পৌঁছালো শরীর শিউরে উঠবে। না কোনো মন গড়া কাল্পনিক গল্প নয়, সত্যিকারের ঘটনা। হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু AST স্টোরি, একটা মুভি। সেই মুভিটা যখন পাঁচটা অস্কার পুরস্কার পায় না, তখন বুঝতে হবে সেই মুভিটা বাকি মুভির কাহিনী থেকে কতটা আলাদা। এই মুভিটা 5টা অস্কার পুরস্কার জিতে নিয়েছিল। নিরীহ ভিয়েতনামীদের অত্যাচারের বদলা অনেক ভয়ানক ছিল। ইতিহাসের পাতা থেকে সেই জ্বলন্ত সত্য ঘটনা নিয়ে AST স্টোরি প্রেজেন্টস দ্য ডিয়ার হান্টার। আমেরিকা পেনসিলভেনিয়া নামে একটা স্টেটের ক্লেয়ারটন নামে একটা জায়গার একটা স্টিল কারখানা। দেখা যায় একটা মাল বহন করার গাড়ি ধোঁয়া ওড়াতে ওড়াতে শহরে প্রবেশ করছে। কারখানার ভীষণ আগুনের পাশে কাজ করে চলেছে বেশ কিছু শ্রমিক। এদের মধ্যে কয়েকজন শ্রমিক হলো মাইক, নিক, স্টিভ, এক্সেল আর স্ট্যানলি। কারখানা থেকে বেরিয়ে তারা ফেরার পথে সেদিন রাতের বেলায় হরিণ শিকার করতে যাওয়ার সিদ্ধান্ত নেয়। স্টিভ এতে রাজি হয় না, কারণ সেদিন রাতে তার বিয়ে অ্যাঞ্জেলা নামে একটা মেয়ের সাথে। ওদিকে দেখা যায় অ্যাঞ্জেলাকে, সে নিজের বিয়ের জন্য তৈরি হচ্ছে। অ্যাঞ্জেলার সাথে আরেকটা মেয়ে ছিল যার নাম লিন্ডা। লিন্ডা নিকের গার্লফ্রেন্ড হলেও মাইক কিন্তু লিন্ডাকে ভীষণ পছন্দ করে। এরপর চার্চে স্টিভেন আর অ্যাঞ্জেলার বিয়ে হয়ে যায়। বিয়ের অনুষ্ঠান শেষ হওয়ার পর নদীর ধারে বসে নিক আর মাইক কথা বলছিল। তাদের কথা থেকে জানা যায় নিক, মাইক আর স্টিভ আমেরিকান মিলিটারি সার্ভিস জয়েন করবে এবং তারপর তারা ভিয়েতনামে চলে যাবে, কারণ ভিয়েতনামে যুদ্ধের পরিস্থিতি খুব ভয়ানক হয়ে উঠেছে। আমেরিকা দক্ষিণ ভিয়েতনামকে সাহায্য করার জন্য কিছু আর্মি পাঠাচ্ছিল, যাতে আমেরিকান সৈন্য এবং দক্ষিণ ভিয়েতনাম উত্তর ভিয়েতনামের বিরুদ্ধে লড়াই করতে পারে। এবং আমেরিকার পাঠানো এই আর্মিদের মধ্যেই ছিল নিক, মাইক আর স্টিভ। তারা মিলিটারি জয়েন করবে। পরদিন সকালবেলায় 5 জনের দল গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে। ভিয়েতনাম যাওয়ার আগে শেষবারের জন্য একবার শিকার করতে চায়। খাওয়া দাওয়া করে শিকারের জন্য সবাই আলাদা হয়ে বেরিয়ে পড়ে। পাহাড়ের মধ্যে একটা হরিণ দেখতে পায় এবং এক গুলিতে মাইক সেই হরিণটাকে মেরে ফেলে। এই ঘটনার ঠিক 1 বছর পর, অর্থাৎ 1969 সাল, ঘন জঙ্গলের মধ্যে ছোট ছোট গ্রামের কুটিরগুলোর উপরে হঠাৎই হামলা হয়। হামলা হচ্ছিল একটা হেলিকপ্টার থেকে। একের পর এক বিস্ফোরণ হতে থাকে সেখানে। সমস্ত পশু সেখান থেকে প্রাণ বাঁচাতে পালিয়ে যায় এবং হামলা শেষে দেখা যায় আমেরিকা এবং দক্ষিণ ভিয়েতনামের সৈন্যদের রক্ত মাখা দেহ পড়ে আছে। হামলা করেছিল উত্তর ভিয়েতনাম থেকে। উত্তর ভিয়েতনামের একটা সৈন্য মাটির এক জায়গায় এসে হাত দিয়ে খুঁড়ে একটা বাঁশের গেট তোলে। নিচে দেখা যায় সে জায়গায় প্রচুর স্থানীয় লোকেরা লুকিয়েছিল। সৈন্যটা একটা বোমা সেই লোকেদের দিকে ছুড়ে দেয় এবং গেট আটকে দিয়ে চলে যায়। সেই বোম বিস্ফোরণে মৃত্যু হয় সবকটা মানুষের। শুধু একটা বাচ্চা মেয়ে এবং তার কোলে আরেকটা ছোট বাচ্চাকে নিয়ে দেখা যায়। শত্রুপক্ষের সৈন্যটা তখন হাতে বন্দুক নিয়ে চারদিকে খুঁজে বেড়াচ্ছে আর কে জীবিত আছে। এমন সময় আহত হওয়া সৈন্যদের মধ্যে একজনের জ্ঞান ফেরে। এই সৈন্যটা ছিল মাইক। আহত বাচ্চা মেয়েটা তার কোলের বাচ্চাটাকে নিয়ে বাঁচার আশায় এগোতে থাকলে শত্রুপক্ষের সৈন্য তাকে দেখে ফেলে। নির্মমভাবে গুলি চালিয়ে দুটো বাচ্চাকে ঝাঁঝরা করে দেয়। মাইক এতক্ষণে উঠে দাঁড়িয়েছে। চোখের সামনে নৃশংস হত্যা দেখে আগুন দিয়ে শত্রুপক্ষের সৈন্যটাকে জ্যান্ত জ্বালিয়ে দেয়। চিৎকার করতে করতে মারা যায় উত্তর ভিয়েতনামের ওই সৈনিকটা। মাইকের এতেও শান্তি হয় না। আগুনে জ্বলতে থাকা মৃতদেহটার উপরে গুলি চালাতেই থাকে মাইক। দেখা যায় আমেরিকার হেলিকপ্টার এসে সেখানে উপস্থিত হয়। আরও অনেক সৈন্য দলে দলে হেলিকপ্টার থেকে নেমে এসে জায়গাটাকে ঘিরে ফেলে। এই সৈন্যদের মধ্যে আরও 2 জন ছিল, নিক এবং স্টিভ। তারা 3 বন্ধু মিলে গত 1 বছরে ট্রেনিং নিয়ে সেনাবাহিনী যোগদান করেছে। কিন্তু এমন সময় উত্তর ভিয়েতনামের যোদ্ধারা একের পর এক বোমা দিয়ে হামলা করতে থাকে এবং এক সময় এসে বন্দি করে ফেলে আমেরিকা আর দক্ষিণ ভিয়েতনামের সৈন্যদের। দেখা যায় নদীর উপরে একটা কুঁড়ে ঘর, আর তার সামনে নদীতে বাঁশ দিয়ে বানানো ঠিক এমন একটা জেলের মতো, যেখানে বন্দি করে রাখা হয়েছে আমেরিকান সৈন্য এবং দক্ষিণ ভিয়েতনামের কিছু যোদ্ধাদের। এই বাঁশের জেলের সাইজও ঠিক ততটুকুই যতটুকু ওই মানুষগুলোর সাইজ। এই মানুষগুলো প্রায় গলা অবধি জলের নিচে, শুধুমাত্র মাথাগুলো কোনোভাবে জলের ওপরে যাতে নিঃশ্বাস নিয়ে বেঁচে থাকতে পারে। এই মানুষগুলোকে বন্দি করে রেখেছে ভিয়েতকং, অর্থাৎ গেরিলা যোদ্ধা। গেরিলা যোদ্ধা ছিল সেই মানুষেরা যারা আসলে কোনো আর্মি ছিল না। এদের কাছে আর্মিদের মতো কোনো পোশাক বা কোনো ক্যাম্প ছিল না। ছোট ছোট দলে বিভক্ত হয়ে তারা পাহাড়ে জঙ্গলে লুকিয়ে থাকত এবং পরিস্থিতির সুযোগ নিয়ে ফাঁদ পেতে শত্রুপক্ষের ওপর হামলা করে তাদেরকে বন্দি বানাতো। উত্তর ভিয়েতনামের বেশিরভাগ যোদ্ধাই ছিল এরকম। এদেরকে বলা হতো ভিয়েতকং।
এবং এই ভিয়েতকংরা দক্ষিণ ভিয়েতনামের বিরুদ্ধে যুদ্ধ করছিল উত্তর ভিয়েতনামের হয়ে। তারা সবসময় এটা চাইতো যে উত্তর আর দক্ষিণ ভিয়েতনাম এক হয়ে যাক এবং পুরো ভিয়েতনামে কমিউনিস্ট নিয়ম লাগু করা হোক, কিন্তু আমেরিকা সরকার সেটা চাইতো না। তাই আমেরিকার সরকার দক্ষিণ ভিয়েতনামকে সাহায্য করছিল যাতে উত্তর ভিয়েতনামকে হারানো যায়। তো যাই হোক, ভিয়েতকংয়ের লোকেদের মধ্যে একজন তার কাছে থাকা বন্দুকটা দিয়ে এই বাঁশের জেলটাতে কয়েকটা বাড়ি মেরে লোকগুলোর ওপরে থুতু ফেলে দিয়ে যায়। শুধু এই বাঁশের জেল এটাই নয়, বাঁশ আর কাঠ দিয়ে তৈরি কুঁড়েঘরটার নিচের তলা যেটা জলে ডুবে আছে, সেখানেও বন্দি করা রয়েছে আমেরিকান সৈন্যদের, যাদের মধ্যে ছিল নিক, মাইক আর স্টিভেন। বন্দি আমেরিকান সৈন্যদেরকে নিয়ে অত্যাচার করত উত্তর ভিয়েতনামের এই যোদ্ধারা। তাদেরকে দিয়ে একটা মৃত্যুর গেম খেলানো হতো, যার নাম ছিল রাশিয়ান রুলেট। এই গেমে বন্দুকে শুধুমাত্র একটা গুলি থাকতো এবং বন্দুকটা টেবিলে রেখে ঘোরানো হতো। এরকম একটা গেম আমরা স্কুইড গেম ওয়েব সিরিজের মধ্যেও দেখেছি। বন্দুকটাকে ঘোরানোর পর বন্দুকের মাথা যার দিকে থাকবে তাকে বন্দুকটা চালাতে বলতে হতো নিজের মাথায় শ্যুট করার জন্য। এইভাবে একের পর এক রাউন্ড চলতে থাকবে যতক্ষণ না তাদের মধ্যে যে কোনো একজন ওই গুলির শিকার না হবে। এবং এই খেলাটা চলাকালীন ভিয়েতকংয়ের যোদ্ধারা সেই মানুষগুলোর ওপরে টাকার বাজি লাগাতো। এই খেলায় যে সৈনিকগুলো বেঁচে যেত তাদেরকে আবার একটা অন্য জেলে হাত পা গলা বেঁধে বন্দি করে রাখা হতো, এবং যদি এই গেম খেলতে কেউ মানা করে তাকে বন্ধ করে রাখা হতো কোনো একটা কুয়ার ভেতরে। এভাবে গেম খেলতে খেলতে একটা আমেরিকান সৈন্যের মাথায় গুলি লাগে এবং সেখান থেকে রক্তের ফোয়ারা বেরোতে থাকে। স্টিভেন এই সমস্ত অত্যাচারের আওয়াজে নিজের মানসিক ভারসাম্য প্রায় হারিয়ে ফেলে, কিন্তু মাইক তাকে আশ্বাস দেয়। সে বলে, চিন্তা করো না, আমরা আবার বাড়ি ফিরে যাব। গেমে বেঁচে যাওয়া সৈনিকগুলো ভীষণভাবে আহত, তাদের মাথা পা থেকে ঝরে পড়ছে রক্ত, আর যাদের মৃত্যু হয়েছে তাদেরকে ফেলে রাখা হচ্ছে নদীতে। এভাবে একসময় ওই মৃত্যুর গেম খেলার পালা আসে স্টিভ এবং মাইকের। স্টিভ কাঁদতে থাকে, কিন্তু গেম না খেলে তো বাঁচার উপায় নেই। স্টিভ প্রথমবার নিজের মাথায় বন্দুক ধরে শ্যুট করতেই গুলি চলে যায়, কিন্তু ভাগ্যবশত স্টিভের বন্দুকটা ওপরের দিকে থাকায় গুলিটা তার মাথার পাশ ছুঁয়ে ছাদে গিয়ে লাগে। সে শুধু আহত হয়, মৃত্যু ঘটে না, আর মাথা থেকে রক্ত বেরোতে থাকে। স্টিভকে নিয়ে যাওয়া হয় নদীর মধ্যে থাকা ওই জেলটাতে বন্দি করার জন্য। মাইককে দিয়ে আবার কোনো অন্য সৈন্যের সঙ্গে গেম খেলানো হবে, তাই তাকে নিচে ফেলে দেওয়া হয়। স্টিভ কোনো রকমে একটা বাস ধরে শ্বাস নেওয়ার চেষ্টা করতে থাকে। একে একে সব সৈন্যদের গেম খেলা হয়ে গেলে শুধু মাইক আর নিক বেঁচে থাকে। মাইক বলে, আমাদের দুজনের হাতেই পুরোটা, যা করার আমাদের করতে হবে। স্টিভকে ভুলে যাও, আমার মনে হয় না স্টিভ বাঁচতে পারবে বলে। মাইক একটা প্ল্যান বানায় এখান থেকে পালানোর। সে বলে, আমাদের বন্দুকে একটার বদলে 3টা গুলি দিয়ে এই গেমটা খেলতে হবে, আর এটাই একমাত্র উপায় এখান থেকে বাঁচার। কিভাবে সেটা পরে জানাবে সে, কিন্তু কিভাবে? গেম খেলার সময় যখন মাইকের গুলি করার পালা আসবে তখন নিক তার সবচেয়ে কাছের গার্ডটার বন্দুক কেড়ে নিয়ে শত্রুদের ওপর হামলা করবে। তো এরকম ছিল তাদের প্ল্যান। এরপর দেখা যায় মাইক আর নিককে নিয়ে যাওয়া হয় ওপরে। প্রথমে গুলি করার পালা আসে নিকের, কিন্তু সে যখন গুলি চালায় গুলি চলে না। এরপর মাইকের পালা। মাইক জানায় সে 3টা গুলি নিয়ে খেলতে চায়। শত্রুপক্ষের যোদ্ধারা অর্থাৎ ভিয়েতকংয়ের সদস্যরা এতে রাজি হয়ে যায়। গুলি করার পালা আসে মাইকের। সে পুরো সাহসের সাথে শত্রুর চোখে চোখ মিলিয়ে গুলি চালায়, কিন্তু বেঁচে যায়। নিক আর খেলতে না চাইলে শত্রুপক্ষের সর্দার তাকে সমানে চড়থাপ্পড় মারতে থাকে। মাইক উত্তেজিত হয়ে মারামারি করতে গেলে আটকে দেওয়া হয়। নিক শেষে নিজের মাথায় বন্দুকটা ধরে গুলি চালায়, কিন্তু সেও বেঁচে যায়। তারা দুজনেই কাঁদতে থাকে। ভিয়েতকংয়ের যোদ্ধারা জোরে জোরে হাসতে শুরু করে, এবং এরপর যখন গুলি চালানোর পালা আসে মাইকের, সে বুঝে যায় যে এবার কিন্তু গুলি করলে গুলি চলবে। সুতরাং সুযোগ বুঝে শত্রুপক্ষের সর্দারের কপালের একদম মাঝখানে গুলি করে দেয় সে, এবং সাথে তাদের দলের আরও 2জনকে। নিক একজনের বন্দুক কেড়ে নিয়ে গুলি চালাতে থাকে। মাইক ও নিক দুজনে মিলে গুলি করে শত্রুদের সমস্ত লোকগুলোকে মেরে ফেলে, কিন্তু নিক পায়ে ব্যথা পেয়ে যাওয়ায় পালাতে অসুবিধা হচ্ছিল। মাইক তাকে সাহারা দিয়ে কোনোরকমভাবে সেখান থেকে পালাতে থাকে। যাবার পথে নদীর মাঝের জেলটা থেকে তারা স্টিভকেও বের করে নেয়। তারা 3জন গাছের গুড়ির সাহায্য নিয়ে সাঁতরে নদী পার করতে থাকে এবং চারদিকে দেখতে থাকে। নদীর জলের মধ্য দিয়ে তারা পার হচ্ছে এমন সময় স্টিভ নিজের মানসিক ভারসাম্য পুরোপুরি হারিয়ে ফেলে এবং চিৎকার করে কাঁদতে থাকে। সে বলে, আমি বাড়ি যেতে চাই, আমাকে বাড়িতে নিয়ে চল। মাইক আর নিক মিলে স্টিভের মুখ চাপা দিয়ে ধরে। গাছের গুড়িটার সাহায্যে নদী ধরে তারা এগোতে থাকে। মনে সবসময় একটাই ভয়, যে কোনো দিক থেকে যে কোনো সময় উত্তর ভিয়েতনামের যোদ্ধারা হামলা করে দেবে। একটা সময় তারা শুনতে পায় একটা শব্দ হচ্ছে। একটু পর তারা দেখে কয়েকটা হেলিকপ্টার মাথার ওপর দিক দিয়ে উড়ে আসছে। এগুলো ছিল আমেরিকানদের হেলিকপ্টার। তারা হেলিকপ্টার দেখে হাত দেখিয়ে চিৎকার করতে থাকে, আমাদের বাঁচাও,
আমাদের সাহায্য করো। হেলিকপ্টারের ভেতরের লোকটা তাদের দেখতেই পায় না, কারণ হেলিকপ্টারের তীব্র আওয়াজ ছিল। নদীপথে থাকা একটা ব্রিজ ধরে তারা তিনজন ঝুলতে থাকে। নিজেদের নদীর স্রোতে আরও বয়ে নিয়ে যাওয়া থেকে আটকানোর জন্য মাইক ব্রিজে চড়ে এবং দুজনকে টেনে তোলে। একটা হেলিকপ্টার ভাগ্যবশত তাদেরকে দেখতে পায় এবং হেলিকপ্টারের সৈনিক নিককে টেনে তোলে, আর বাকি দুজন কোনো রকমে হেলিকপ্টারের সঙ্গে ঝুলে পড়ে। কিন্তু হেলিকপ্টারে ঝুলে যাওয়া তো আর মুখের কথা নয়। স্টিভ আর ধরে থাকতে না পেরে জলে পড়ে যায়। তাকে বাঁচাতে মাইকও ঝাঁপ দেয় নদীতে। নদীতে সাঁতার দিয়ে সে স্টিভের কাছে যায় এবং তাকে অনেক কষ্টে পাথরের মধ্যে তোলে। হেলিকপ্টারটা সেখান থেকে চলে যায়। স্টিভের পা ভীষণভাবে আহত হয়, সে পা নাড়াতেও পারছে না। মাইক তাকে নিজের পিঠে করে বহন করে এগোতে থাকে। হাঁটতে হাঁটতে একটা জায়গায় দেখা যায় প্রচুর মানুষের ভিড়। এরা সকলেই জিনিসপত্র নিয়ে এগিয়ে চলেছে একটা নির্দিষ্ট দিকে। মাল বহনকারী গাড়ি এবং এক জায়গায় জ্বলছে আগুন, যার কালো ধোঁয়ায় আকাশ ছেয়ে উঠেছে। এই ধোঁয়া কেটে বেরিয়ে যাচ্ছে একটা হেলিকপ্টার। মাইক স্টিভকে কাঁধে করে সেখানে এসে উপস্থিত হয়। দক্ষিণ ভিয়েতনামি সৈনিকদের একটা গাড়ি দেখতে পেয়ে স্টিভকে সেখানে তুলে দেয় মাইক, কারণ স্টিভকে কাঁধে তুলে আর কত দূর হাঁটবে সে। এই লোকগুলো যাচ্ছিল রিফিউজি ক্যাম্পের দিকে। মাইক তাদের সাথে হাঁটতে শুরু করে। আমেরিকান আর্মি হাসপাতালে চিকিৎসা হয় নিকের। সেখানে জানলা দিয়ে বাইরের দিকে তাকিয়ে মৃত সৈন্যদের লাশ নিয়ে যাওয়ার দৃশ্য দেখে নিক ভয় পেয়ে যায়। নিকের মা বাবা তার পরিবারের কথা মনে পড়ে। সে কাঁদতে শুরু করে। হাসপাতাল থেকে ছাড়া পেয়ে নিক লিন্ডার সঙ্গে ফোনে যোগাযোগের চেষ্টা করেও ব্যর্থ হয়। মাইককেও কোথাও খুঁজে পায় না। এখানে সেখানে ঘুরতে ঘুরতে সে একটা মেয়ের পাল্লায় পড়ে। মেয়েটা দেহ ব্যবসায়ী। সেই মেয়েটা নিককে নিজের সাথে তার রুমে নিয়ে যায়, আর তারপর কিছুই হয় না। বেচারা সবে হাসপাতাল থেকে বেরিয়েছে, সম্ভব নাকি? তো যাই হোক, নিক সেখান থেকে বেরিয়ে যায় এবং গুলির আওয়াজ শুনতে পায় দুবার। কাছে গিয়ে দেখে দুজন মানুষ মৃতদেহ বহন করে এনে একটা জায়গায় জমা করছে। আসলে সেই ঘরের ভেতরেও চলছিল সেই রাশিয়ান বুলেট গেম। নিক ভেতরে যেতে না চাইলেও একটা লোক জোর করে তাকে সেখানে নিয়ে যায়। এই লোকটা হলো একজন ফ্রেঞ্চ ব্যবসায়ী, যার নাম জুলিয়েন গিন্ড্রা। ভেতরে চলতে থাকা খেলা দেখে নিক প্রচণ্ড রেগে যায়, কারণ এই খেলা খেলতে গিয়ে তাদের সাথে কি হয়েছিল তা এখনও তার স্মৃতিতে জ্বলন্ত। নিক সেখান থেকে বেরিয়ে যায়। এদিকে দেখা যায় মাইক নিককে খুঁজতে খুঁজতে এখানে চলে আসে। নিককে দেখে নিকের পেছনে ছুটলেও দেখা যায় নিক মাইককে দেখতে পায় না এবং সে ওই ব্যবসায়ীর গাড়িতে উঠে সেখান থেকে চলে যায়। মাইক ফিরে আসে নিজের শহর ক্ল্যারিটনে। পরদিন সকালে যখন মাইক লিন্ডার সঙ্গে দেখা করতে যায়, লিন্ডার নিকের কথা জিজ্ঞেস করে, কিন্তু ব্যাপার হলো নিককে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। ওই ব্যবসায়ীর গাড়িতে উঠে যাওয়ার পর থেকে নিকের কোনো খোঁজ খবর নেই। কোথায় গেল নিক? এভাবেই কেটে যায় বেশ কিছুদিন। মাইক তার নতুন কিছু সঙ্গী সাথীদের নিয়ে আবার শিকারে যায়। কাঁধে বন্দুক নিয়ে পাহাড়ে হাঁটতে থাকে। একটা হরিণের পেছন পেছন যেতে থাকে। মাইক যখন তাকে মারতেই যাবে, হঠাৎ করে তার মনে কিছু একটা হয়। সে হরিণটাকে মারে না, হাওয়ার মধ্যে গুলি চালায়। হরিণটাকে সেখান থেকে জীবিত যেতে দেয় সে এবং নিজে একটা ঝর্ণার পাশে বসে পড়ে। মৃত্যুকে এত কাছ থেকে দেখার পর সে এখন বোঝে একটা প্রাণের মূল্য কি হতে পারে, তাই সে হরিণটাকে কিছু করে না। মাইক সেদিন স্টিভেনের খোঁজ নেয় এবং জানতে পারে স্টিভেন হুইল চেয়ারে বসা, তার দুটো পা নেই। ভিয়েতকংদের কাছ থেকে বেঁচে ফেরার সময় ওই যে সেদিন নদীতে পড়ে গেছিল, ওর পা দুটো ভেঙে গেছিল। সেই পা দুটোর আর চিকিৎসা করা যায়নি, কেটে ফেলতে হয়েছে দুটো পা। স্টিভের এই অবস্থা দেখে মাইক বেরিয়ে পড়ে নিককে খোঁজার জন্য। আবার ভিয়েতনামের উদ্দেশ্যে নিককে খুঁজতে গিয়ে সে দেখে ভিয়েতনামে সাধারণ মানুষেরা এ কোন নরকে বসবাস করছে। প্রতিদিন চলছে মারপিট, পাথর ছোড়াছড়ি, পুলিশের দল মিলে আটকানো মুশকিল হয়ে পড়েছে। চারদিকে লোকজন যে পারছে নিজেদের জিনিসপত্র নিয়ে পালাচ্ছে। কোথাও জ্বলছে তীব্র আগুন, কালো ধোঁয়ায় ছেয়ে গেছে আকাশ। রাস্তায় দাঁড়িয়ে থাকা গাড়ি পুড়ছে আগুনে। রাতের অন্ধকারে খুঁজতে খুঁজতে মাইক গিয়ে উপস্থিত হয় সে ফ্রেঞ্চ ব্যবসায়ী জুলিয়েন গ্রিন্ডার কাছে, যার গাড়িতে শেষবারের মতো সে নিককে উঠতে দেখেছিল। নিকের কথা জিজ্ঞেস করতে সে প্রথমে নিকের ঠিকানা বলতে রাজি হয় না, কিন্তু মাইক প্রচুর টাকার লোভ দেখালে গ্রিন্ডা তাকে একটা বিপজ্জনক নদীর রাস্তা দিয়ে নিকের কাছে নিয়ে যেতে রাজি হয়। নিশুতি রাত, একটা ছোট নৌকায় করে তারা এগিয়ে চলেছে। এত রাতের বেলাও নদীতে অনেকগুলো নৌকা চলছে। পাশেই কিছু নৌকার মধ্যে আগুন জ্বলছে। ব্রিজে মানুষের এত ভিড় যে মানুষ হাতটাই পার করে নিচ্ছে নদীটা। এসবের মধ্য দিয়ে তারা দুজন পৌঁছে যায় নিজেদের গন্তব্যে। গ্রিন্ডা মাইককে একটা কুটিরের সামনে গিয়ে নিচে দাঁড়াতে বলে আর সিঁড়ি দিয়ে ওপরে চলে যায় এবং একজনের সঙ্গে কথা বলে জানায় যে ভেতরে যেতে হলে নাকি $1000 দিতে হবে মাইককে, কিন্তু তারপরেও তাকে ভেতরে প্রবেশের জন্য আরও $500 দিতে হয়। এবং এই ঘরটার মধ্যে গিয়ে সে অবাক হয়, সেখানেও চলছে রাশিয়ান রুলেটের সেই গেম। মাইকের চোখের সামনেই একজন গুলিতে মারা যায় এবং সে দেখতে পায় খেলতে নামে নিক। মাইক তাকে আটকানোর চেষ্টা করে, কিন্তু অবাক ব্যাপার, নিক মাইককে চিনতেই অস্বীকার করে। মাইক রেগে গিয়ে নিকের কলার ধরে প্রচণ্ড মারতে শুরু করে। নিক সেখান থেকে চলে যায়। মাইক সেখানে যারা খেলাটা পরিচালনা করছিল তাদেরকে প্রচুর টাকা দেয়
এবং বলে এই খেলাটা আমার আর আমার বন্ধুর মধ্যে হবে। শুরু হয় মৃত্যুর খেলা। নিক প্রথমে বন্দুক চালায়, সে বেঁচে যায়। মাইকও একইভাবে বেঁচে যায়। মাইক নিককে তাদের একসাথে কাটানো বিভিন্ন মুহূর্তের কথা বলে নিককে বিভিন্ন কিছু মনে করাতে থাকে। মনে করো আমরা একসাথে ভিয়েতনামের যুদ্ধ লড়াই করেছিলাম। অনেক চেষ্টার পর নিকের সবকিছু মনে পড়ে যায়, কিন্তু ততক্ষণে তারা খেলা খেলতে খেলতে নিক নিজের মাথায় বন্দুক রেখে গুলি চালিয়ে দেয়। মাথা থেকে রক্তের ফোয়ারা বেরোতে থাকে। নিকের মাথা চেপে ধরে মাইক চিৎকার করে কাঁদতে থাকে। মৃত্যু ঘটে নিকের। আমেরিকায় ফিরিয়ে আনা হয় নিকের শবদেহ। শেষ কাজ করা হয় তার। তারা 3 বন্ধু যারা কিনা হাসি খুশি জীবন কাটাচ্ছিল, একটা যুদ্ধ তাদের সবার জীবন কেমন এলোমেলো করে দিল। একজন নিজের পা হারিয়ে চিরকালের মতো পঙ্গু হয়ে গেল, একজন মারা গেল, আরেকজন সারা জীবন ওই যুদ্ধের মানসিক যন্ত্রণা নিয়ে বেঁচে থাকবে। মুভিটা এখানেই শেষ হয়ে যায়। ভাবতে অবাক লাগে যে এই ঘটনা কোনো কাল্পনিক ঘটনা নয়, সত্যিকারের ঘটেছিল। ভিডিও ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করতে হবে না, শুধু একটা লাইক করে বন্ধুদেরকে শেয়ার করে দিও। যারা আমার সাথে সরাসরি কথা বলতে চাও, ইনস্টাগ্রাম, ফেসবুক আইডি ভিডিওর নিচের ডেসক্রিপশনে দেওয়া আছে। দেখা হচ্ছে পরে ভিডিওতে। বাই।